একটু পার্টে পার্টে হয়ে যাচ্ছে ভিডিওগুলো। এটা থার্ড পার্টে যাবে, ওকে, পার্ট 3 নাম দিয়ে। তো যাই হোক, কিছু টেকনিক্যাল ফল্টের কারণে বারবার একটু ব্রেক হয়ে যাচ্ছে 10-15 মিনিট ভিডিও করার পরে। তো যাই হোক, তো আমরা যে কোশ্চেনটাতে ছিলাম সেই কোশ্চেনটা হচ্ছে নাম্বার 32। যারা দেখছো কন্টিনিউয়াসলি, মানে এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে থার্ড পার্ট। আমি পরপর ভিডিও করছি আর কি। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা এই প্লে লিস্টেই পাবে, একটু আগে গেলেই হয়তো পাবে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো। ওকে, এটা একটা কন্টিনিউয়াস বেসিক্যালি। এবং বন্ধুরা যারা দেখবে তাদেরকেও বলো যে এটা থার্ড পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও আছে, সেটা যেন দেখে নেয় অবশ্যই। এটা হচ্ছে 32 নম্বর কোয়েশ্চেন। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 32 নম্বরের কোয়েশ্চেনে এরকম একটা স্ট্রাকচার আছে, এখানে একটা লোড আছে, এই লোডটা এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ PL/2 মোমেন্ট দেবে। মোমেন্ট যেহেতু ফ্রি ভেক্টর বলে ওটা ওখানে শিফট করে যাবে। এবার আমরা জানি যে আমরা কিভাবে এই যে লোডটাকে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা আমরা জানি। ধরা যাক আমরা এখানে সেই ট্রান্সফারটা করে নিয়েছি। এবার কি চেয়েছে, মিড পয়েন্টে আমার মোমেন্ট চেয়েছে। এইবার হচ্ছে আসল ব্যাপার। আমি যদি একবার এই পর্যন্ত বুঝে যাই যে এখানে আমার একটা মোমেন্ট আছে PL/2, টোটালটা L/2 আমি এবার এটা মুছে দিচ্ছি, এটা আমার কাজ নেই আর। এবার দেখো ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়ালো, তাহলে কি হবে, এই ফোর্সটার জন্য এই পয়েন্টে একটা মোমেন্ট তৈরি হবে হুইচ ইজ ক্লকওয়াইজ, মানে আমি যদি সেটাকে -PL/2 বলি, আর এইখানে একটা অলরেডি মোমেন্ট ছিল সেটা হচ্ছে +PL/2, দুটো মিলে অ্যাকচুয়ালি 0 হবে। সো এইটারও অ্যান্সার ঠিক আছে, এটা হচ্ছে 0 অ্যান্সার। ওকে, আচ্ছা 34, খুব ভালো অঙ্ক, আরেকটা খুব ভালো অঙ্ক, ডেভেলপমেন্ট লেন্থের অঙ্ক 34। আমরা কি জানি ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা কি? ফর্মুলা সবাই জানে, সিগমা এস ইন্টু ফাই, ফাই মানে হচ্ছে ডায়ামিটার, এখানে ওটাকে ডায়ামিটারটাকে ডি বলা হয়েছে, স্মল ডি। সো ফাইন 4 ইন্টু টাউ বিডি। এখানে দেখো কতগুলো জায়গায় ওরা নক করেছে। ওকে, প্রথমত সিগমা এস যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি সেটা হয় 0.87 ইন্টু FY ইন্টু ডি। দ্বিতীয়ত এটা হচ্ছে 4 ইন্টু টাউ বিডি। দেখো এবার ভ্যালুগুলো কি করে পুট করবো। এখানে বলেছে FE 500 গ্রেড TMT বার, FE 500 গ্রেড TMT বার, তাহলে FE 500 যদি হয় FY এর ভ্যালু হবে 500, এখানে হবে স্মল ডি, এটা হচ্ছে 4 টাউ বিডি। নাও দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। টাউ বিডি কি বলেছে দেখো, বলেছে যে বন্ড স্ট্রেংথ ফর প্লেন বার্স আন্ডার টেনশন ইন লিমিট স্টেট হচ্ছে 1.5 মেগাপাস্কাল। প্লেন বার হলে আর যদি টেনশনে থাকে তাহলে 1.5। কিন্তু এখানে কি বলেছে, এখানে চেয়েছে হচ্ছে যে বার ইন কম্প্রেশন অ্যান্ড TMT বার, যেটা কিনা হাই ইল্ড স্ট্রেন্থ ডিফর্ম বার। আমরা কি জানি, আমরা জানি যে বন্ড স্ট্রেংথের যে টেবিলটা আছে, ঠিক আছে, সেই টেবিলটার নিচে দেখবে নোটে লেখা আছে যে টাউ বিডি যেটা আমরা পেলাম 1.5, সেটা যদি HYSD বার হয় তাহলে সেটা 60% ইনক্রিজ করে নিতে হয়। ওকে, তার মানে এখানে একটা 1.6 আসবে HYSD বারের জন্য। আর যদি কম্প্রেশন হয় তাহলে তার জন্য আরেকটা এক্সেস আসবে, সেটা হচ্ছে 1.25, 25% ইনক্রিমেন্ট হয় যদি কম্প্রেশন হয়। তাহলে টেনশন এবং প্লেন বারের জন্য যদি বলা থাকে 1.5, তাই কিন্তু HYSD বারের জন্য 1.6, তার মাথায় আবার 1.25 চাপবে। ফাইনালি এটা করলে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 36 ডি। ঠিকই আছে এই অ্যান্সারটা, বি অ্যান্সার। 36 36 এরটা পুরোটাই হচ্ছে ডিফ্লেকশন, নর্মাল ডিফ্লেকশনের অঙ্ক। ওকে, 36-এর যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিফ্লেকশনের প্রবলেম। ডিফ্লেকশনে বলেছে যে একটা বিম আর একটা বিমের জাস্ট লেন্থটা হচ্ছে ডাবল। তো সিম্পলি সাপোর্টেড ইউডিএল বলেছে। তো সিম্পলি সাপোর্টেড ইউডিএলের ফর্মুলাটা যদি কারোর মাথায় থাকে ভালো, যদি মাথায় না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। খালি মাথায় রাখতে হবে পুরো ডিফ্লেকশনের যে ফর্মুলা, মিড পয়েন্ট ডিফ্লেকশন অফ ইউডিএল ওভার সিম্পলি সাপোর্টেড বিম, সেটা L⁴ এর সাথে প্রপোর্শনালি চেঞ্জ করে। তো এবার যদি ডাবল হয়ে যায় লেন্থ, তাহলে অবভিয়াসলি সেটা 16 টাইমস হয়ে যাবে। তার মানে এখানে যেটা আছে ডিফ্লেকশন অফ A ইজ ইকুয়ালস টু 16 টাইমস অফ ডিফ্লেকশন অফ B। সো অ্যান্সার ইজ ডি, 16 টাইমস হবে 16x। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমটা অ্যাকচুয়ালি গেটে আসা প্রবলেম, কিন্তু এটার কিছু চেঞ্জ করেছে, যে কারণে অনেকে যারা গেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভেবে অঙ্কটা না করেই করে ফেলেছে, অনেকের হয়তো ভুল হয়েছে, অনেকে ঠিকও করেছে। ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার, ল্যাটিটিউড বলেছে হচ্ছে -75 মিটার, একদম সোজা নেমে চলে এসো। ল্যাটিটিউড মানে নর্থ সাউথ রেঞ্জে আছে, তার মানে সাউথের দিকে চলে এলে, প্লাস 45 পয়েন্ট সামথিং, ভ্যালু লেখারও দরকার নেই। এই হচ্ছে তোমার এ আর এই হচ্ছে বি, দিস ইজ ইউর লাইন এ বি।
এবার দেখেই বুঝতে পারছো এটা কোন ডোমেনে আছে। এটা যদি আমার ম্যাগনেটিক নর্থ হয় তাহলে একমাত্র এটাই হচ্ছে 90 আর 180-র মধ্যে একটা অ্যাঙ্গেল, যেখানে একটাই মাত্র অপশন আছে, সেটা হচ্ছে 150। অঙ্ক করারও কোনো দরকার নেই, 150 ডিগ্রি। সো 37-এর যে অ্যান্সার সেটা হচ্ছে বি। মিনিমাম এজ ডিস্টেন্স, কোশ্চেন নাম্বার 39 হচ্ছে ডি হবে টিয়ারিং অফ প্লেট। কারণ লাস্টেরটা যেটা হয় সেটা হচ্ছে যে একদম এজ বা এন্ডগুলো ওটা ছিঁড়ে বেরিয়ে যায়। টিয়ারিং অফ মানে ছিঁড়ে বেরিয়ে যাওয়া, ওকে, সেইটা হচ্ছে টিয়ারিং। রাপচার নয়, রাপচার মাঝামাঝি কোনো জায়গা থেকে হয়, হোলের কারণে হয়। টিয়ারিংটা ওই কারণে হয় না, টিয়ারিংটা একদম এজটা ছিঁড়ে বেরিয়ে যাওয়াটাকে টিয়ারিং বলে, ওকে। আচ্ছা 41 হচ্ছে ক্যাম্বার আমরা দিই ড্রেনেজের জন্য, স্পেশালি ড্রেনেজের জন্য দিই, ড্রেনেজ অফ রেন ওয়াটার। 42 অ্যানাদার ইন্টারেস্টিং কোশ্চেন। ফ্লুইড থেকে খুব বেশি কোশ্চেন দেয়নি, যেটা দিয়েছে একটা দুটো একটু এরকম কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে, ভালো ব্যাপার। মানে ফ্লুইড থেকে দেয়নি এটা ভালো ব্যাপার নয়, কোশ্চেনটা ভালো অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ফর এ গিভেন ডিসচার্জ ইজ গিভেন, ওকে, দ্য ক্রিটিক্যাল ফ্লো ডেপথ মানে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, ওয়াইসি কিসের উপর ডিপেন্ড করে? বেসিক্যালি স্মল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি পাওয়ারে 1/3, ওকে। এবার স্মল কিউটা আসে থেকে স্মল কিউটা আসে হচ্ছে, এটা কিন্তু রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য বললাম, সবার জন্য নয়। তার মানে এই যে কিউ ডিভাইডেড বাই বি, আমি জাস্ট তোমাদের আন্দাজ দেওয়ার জন্য বলছি। রেক্টেঙ্গুলারের জন্য যেমন ওটার উইডথের উপর ডিপেন্ড করবে, ট্রায়াঙ্গুলারের জন্য তার স্লোপ কত আছে, ঠিক আছে, টপ উইডথটা কত আছে, এসবের উপর ডিপেন্ড করবে। তো ইট সোললি ডিপেন্ডিং অন ইউর চ্যানেল জিওমেট্রি। তার মানে ফর এ গিভেন ডিসচার্জ দ্য ক্রিটিক্যাল ফ্লো ডেপথ ইন অ্যান ওপেন চ্যানেল ফ্লো ডিপেন্ডস অন চ্যানেল জিওমেট্রি অনলি। এটা কারেক্ট অ্যান্সার আছে এ। দ্য অ্যাকশন অফ নেগেটিভ স্কিন ফ্রিকশন কি হলে কি হয়, সেটা হয় হচ্ছে রিডিউসেস দ্য অ্যালাওয়েবল লোড অফ পাইলের যে অ্যালাওয়েবল লোড সেটা কমে যায়, কারণ আমরা মানে ওই পাইলটার অতটা রেজিস্টেন্স পায় না সয়েল থেকে, ইনিশিয়ালি যা ওর পাওয়ার কথা ছিল অতটা রেজিস্টেন্স পায় না। সো 43-এ যেটা আছে সেটা এ আছে, ঠিক আছে। আমি কিন্তু পুরোটি সেট সি ধরে কথা বলছি, আর এইগুলো হচ্ছে রং অ্যান্সার। আমি আবারও বলে রাখছি যে এটা হচ্ছে থার্ড ভিডিও, পার্ট 3। পার্ট 1-এই আমি এটা ডিসকাস করে দিয়েছি যে কোনগুলো রং অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন কি, সেগুলো দিয়ে সবাইকে আমি চ্যালেঞ্জও করতে বলেছি। আমি আবারও বলছি কাইন্ডলি একটু আগে দুটো ভিডিওতে চলে যাও, ঠিক আছে। আমি এর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, পার্ট 1 পার্ট 2। একটু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য কেটে কেটে যাচ্ছে ভিডিওগুলো, এটা হচ্ছে পার্ট 3 চলছে। আচ্ছা 45 এরেশন যেটা, সেটা হচ্ছে টু রিমুভ ডিজলভড গ্যাসেস, সেটা অনেকেই পেরেছে ডেফিনেটলি। আচ্ছা 46-এর কোয়েশ্চেনটা, যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে দুটো আইএসএমবি সেকশন ছিল, আইএসএমবি 300, আইএসএমবি 300 ছিল। তো যেটা বলা হয়েছিল সেটা এর মধ্যে ব্যাটেন দিয়ে কানেক্টেড আছে, সে ঠিক আছে, ব্যাটেন দিয়ে কানেক্টেড থাকলে সেটা এরকম হবে, ব্যাটেন প্লেট বলে। সেটা নিয়ে আমাদের খুব কিছু কাজ নেই, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এর অ্যাক্সিস সিস্টেমটা একটু ভালো করে বোঝা। দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য টু সেকশন সেন্টার টু সেন্টার। আমি যদি এটাকে ধরে নিই হচ্ছে এস, আমি যদি টোটাল সেকশনটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাকে এস ধরে নিই, তাহলে এটা হচ্ছে S/2, এটা হচ্ছে S/2, এটা হচ্ছে S/2, ওকে। আচ্ছা তাহলে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে হোয়াট শুড দ্য ক্রিটিক্যাল ডিস্টেন্স ফর ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি। ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি কখন আসে, যখন ওভারঅল যে সিস্টেমটা আছে আমার কাছে, আমি এটা টপ ভিউ দেখাচ্ছি, এটা কলাম সেকশন, এটা হচ্ছে বেসিক্যালি টপ ভিউ মানে প্ল্যান ভিউ। তো ওভারঅল সেকশনের যখন IXX এবং IYY-কে আমরা ইকুয়াল করে দিতে পারবো, তখনই একমাত্র এটা আমার ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটিতে যাবে। আদারওয়াইজ অন্য যে কোনো একটা প্লেনে, মেজর বা মাইনর প্লেন যেটা থাকবে সেকশন, তার রেসপেক্টে ওটা ফেল করে যাবে। তো সেটা করতে গেলে কি করতে হবে, যেটা হবে সেটা হচ্ছে যে দেখো এর IXX দেওয়া আছে,
এর আই এক্সেস দেওয়া আছে। তুমি যদি গোটা সিস্টেমটার এক্স অ্যাক্সিস দেখো, আমি কিন্তু গোটা সিস্টেমটার এক্স অ্যাক্সিস দেখেছি, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে গোটা সিস্টেমটার এক্স আই এক্স এক্স ওভারঅল সিস্টেম আর গোটা সিস্টেমের আই ওয়াই ওয়াই এইটা আমাকে ইকুয়াল করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এবারে আমি যদি বলি একটা, ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি কারণ আমরা আই এক্স এক্স আই ওয়াই ওয়াই অন্যভাবে ভাববো। তো দুটো সেকশন আছে, দুটো সেকশনের আই এক্স এক্স আছে, দুটোকে আমি সিম্পল যোগ করে দেবো। তার মানে 2 অফ আই এক্স এক্স এই সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া আছে ইজ ইকুয়ালস টু, এবার আমি দেখবো যে প্রত্যেকটা সেকশনের ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, মানে সিস্টেমের ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। এর নিজস্ব একটা সেন্ট্রোডাল অ্যাক্সিস আছে, তার রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্সিয়া যেগুলো বলা আছে আই ওয়াই ওয়াই। ওকে, সেই আই ওয়াই ওয়াইটা নেব, তার সাথে সেটাকে আমি প্যারালালি শিফট করব। ওকে, প্যারালালি শিফট কীভাবে করে, এর এরিয়া দেওয়া আছে এরিয়া, তার সাথে এই ডিস্টেন্সের স্কোয়ার s/2 তার স্কোয়ার। ওকে, ভ্যালুগুলো পুট করলেই বেরিয়ে যাবে, 2 কেটে যাবে, আই এক্স এক্স হচ্ছে 8500, আই ওয়াই ওয়াই হচ্ছে 500 প্লাস এ হচ্ছে 50, ইউনিট কনভার্সনের কোনো সমস্যা নেই, s/2 তার হোল স্কোয়ার করলে এস এর ফাইনালি ভ্যালু আসবে হচ্ছে √640 সেন্টিমিটার। ওকে, আচ্ছা নেক্সট 49 কি আছে, The general shear failure for an isolated footing in sand in general decreases with, কি বলেছে, the general shear failure of an for an isolated footing in sand in general decreases. general shear failure যদি ডিক্রিজ করতে হয়, জেনারেল shear failure যদি ডিক্রিজ করতে হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে জেনারেল shear failure কখন ডিক্রিজ করে, জেনারেল shear failure-কে ডিক্রিজ করতে গেলে যেটা করতে হবে, আমাদের যে গ্রাফগুলো ছিল আমরা জানি, যত ওর এই যে প্যাকিংটা যত বাড়বে তত জেনারেল shear failure-এর দিকে যাবে। তো জেনারেল shear failure-কে যদি কম করতে ডিক্রিজ করতে হয়, তাহলে ওর যে ডেনসিটি, ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি যেটা, সেইটা কিন্তু কম হতে হবে। ঠিক আছে, জেনারেল shear failure কমছে মানে রিলেটিভ ডেনসিটি কমতে হবে। রিলেটিভ ডেনসিটি একমাত্র কমতে পারে সেটা হচ্ছে ডিক্রিজিং ইন্টার পার্টিকেল বাই ডিক্রিজিং ইন্টার পার্টিকেল প্যাকিং অফ স্যান্ড, মানে 49টা ডি হবে। এটা ঠিকই আছে। ডিক্রিজিং ফুটিং ডেপথ যদি কেউ ডিক্রিজ করে, ফুটিং ডেপথ ডিক্রিজ করলে কিন্তু ব্যাপারটা হবে না, কারণ ফুটিং ডেপথ যত কেউ যদি ডিক্রিজ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ওখানে কিন্তু ওর ওই যে জেনারেল shear failure হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে, কারণ ফুটিং ডেপথ যত বাড়তে থাকে, যত ফুটিং ডেপথ যত কমতে থাকে, তত জেনারেল shear failure হওয়ার চান্সটা বাড়ে। ইনক্রিজিং ফুটিং উইডথ, ঠিক আছে, ইনক্রিজিং ফুটিং উইডথও কিন্তু উইল নট হেল্প, কারণ আমরা জানি এখানে একটা রেশিও থাকে, সেটা হচ্ছে ওই বি/ডি রেশিও। তো এবার ডি/বি রেশিও অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে ওই এই ভ্যালুটা যত কমতে থাকে, সেটা তার মানে হচ্ছে তত ওই পাঞ্চিং shear failure-এর দিকে যায়। তো পাঞ্চিং shear failure কত হবে, পাঞ্চিং shear failure তখনই বাড়বে যখন আমার উইডথটাকে কনস্ট্যান্ট রেখে আমি যদি উইডথটাকে কনস্ট্যান্ট রেখে আমি যদি ডেপথটাকে বাড়াতে থাকি, তো উইডথটাকে সেম রেখে যদি আমি ডেপথটাকে বাড়াতে থাকি, তাহলে এখানে আমার ওই df/b এরকম একটা রেশিও থাকে, আমি যদি বি কনস্ট্যান্ট রেখে ডি বাড়াই, তার মানে এর ভ্যালুটা নিচের দিকে বাড়ছে অ্যাকচুয়ালি। ওকে, তো তখন পাঞ্চিং shear failure হয়, তাহলে সেটাও আমাকে হেল্প করবে না। ডিক্রিজিং সয়েল গ্রেন কম্প্রেসিবিলিটি এটাও নয়, ডিক্রিজিং ইন্টারগ্রানুলার প্যাকিং সেটা ঠিক আছে। 52 এর একটা কোশ্চেন, কোশ্চেন হচ্ছে ওভারহ্যাং বিমের কোশ্চেন ছিল। এখানে ছিল হচ্ছে 2 মিটার, এখানে ছিল হচ্ছে 4 মিটার, এখানে ছিল হচ্ছে 2 মিটার, পুরোটা জুড়েই ইউডিএল ছিল। তো বলেছে এই পয়েন্টে মোমেন্ট কত হবে। তো আমাদের যেটা বার করতে হয়, মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমি একটু ভালো করে দেখে নিই, আমি এর উপরেই আঁকছি মোমেন্ট ডায়াগ্রামটা। এটা টিপিক্যালি এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম হয়। এবার এইটা উপরে যাবে না নিচে যাবে না এখানে কানেক্ট করবে, সেটা ডিপেন্ড করছে ভ্যালুর উপরে, কিসের কোন ভ্যালুর উপরে। আমি আগে ভিডিওতে বলেছি কখনো যে এটা এই পার্টটা ক্যান্টিলিভারের মতো কাজ করে এবং তার ভ্যালু কত হয়, আমি যদি এটাকে ডাব্লিউ ধরে নিই, ডাব্লিউ ছিল প্রবলি ইউডিএল, হ্যাঁ। তো ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ এল/2, মানে ডাব্লিউ L²/2, তাহলে ডাব্লিউ L²/2 হচ্ছে, এখানে একটা নেগেটিভ মোমেন্ট আসছে, তার মানে তার ভ্যালু কত, সেটা হচ্ছে 2W। ওকে, এটা হচ্ছে একটা হগিং মোমেন্ট আসছে।
এবার এই হগিং মোমেন্টটা আসছে এই পার্টে, আর এখান থেকেও সেম, আমি যদি এটাকেও ড্র করি তাহলে এখানেও একটা সেম অ্যামাউন্ট অফ হগিং মোমেন্ট আসবে। ফাইনালি যেটা হবে সেটা এই দুটো পার্টের মধ্যে বিমটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো বিহেভ করবে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা জানি এটা হয় WL স্কোয়ার ডিভাইডেড বাই 8। তো WL স্কোয়ার বাই 8 যদি হয় এটাও 2W হবে, কিন্তু এটা হবে স্যাগিং। তার মানে বোঝাই যাচ্ছে যতটা নিচে নেমেছিল ঠিক ততটাই উপরে উঠবে। তার মানে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এরকম হবে। সো অ্যান্সার উইল বি 0। 0ই অ্যান্সার আছে, সি অ্যান্সার আছে এটা 0। 53 লাইসিমিটার হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন মেজার করে। 54 খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন দিয়েছে, এখানে অনেকেরই কনফিউশন থাকে, সেটা হচ্ছে এটা কি। যখন আমরা রিইনফোর্সিং বার নিয়ে কথা বলবো তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে 500 হোক বা 415 বা 250 এরা কিন্তু ইল্ড স্ট্রেস, ফলে এখানকার অ্যান্সারটা ঠিকই আছে। কখন এটা আলটিমেট স্ট্রেস হয়? যখন আমরা স্ট্রাকচারাল স্টিল পড়ি, যেটা IS 800 2007, সেইখানে কিন্তু যদি কখন আমরা বলি যে FE 410 দ্যাট মিনস তখন কিন্তু 410টা আলটিমেট টেনসাইল স্ট্রেস হয়। ফলে সেই জায়গাটা একটা কনফিউশন হয়, ঠিক সেই কনফিউশনের জায়গাতেই PSC হিট করেছে। এগুলো অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানা উচিত। 57 তো দেখারও খুব কিছু দরকার নেই, কারণ এখানে একটা জাস্ট পিন জয়েন্টেড আছে, এখানে একটা স্ট্রাস আছে, এখানে আর কোনো মেম্বার নেই। এখানে যদি আমি একটা পুল করি অবভিয়াসলি এখানে একটা পি ফোর্স ডেভেলপ করবে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে সি, পি অ্যান্সার ছিল। 59 ফর এ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল a triaxial test yields the angle of internal friction is 0. এবার ইন্টারনাল ফ্রিকশন যদি 0 হয়, লাইনটা যদি এরকম যদি একটা লাইন যায় আমাদের মোটর সাইকেল যদি এরকম হয়, তাহলে যেটা হবে সেটা এখানে দুটো অপশন হতে পারে। একটা হচ্ছে আনকনসিডারেড আনড্রেন টেস্ট, আর একটা হচ্ছে আমাদের যে ইউনিফর্ম আমাদের এই যে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, যেটা ঠিক আছে, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এবার মজা হলো যে এই যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট অ্যাপারেটাসটা ইউজ আমরা করি না আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের জন্য। সিম্পল একটা কম্প্রেস করা হয়, কোনো রকম ট্রাইঅ্যাক্সেলের যে মেন সেট আপ সেটা এখানে ইউজ করা হয় না। ফলে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট ইজ নট কনসিডার্ড ট্রাইঅ্যাক্সেল টেস্ট। ওকে, সো এখানে আনকনসিডারেটেড আনড্রেন টেস্ট হবে, যেটা কিনা একটা ট্রাইঅ্যাক্সেল টেস্টের পার্ট। সেটা দেওয়া ছিল। 61 হচ্ছে প্রজেক্টাইল 45 ডিগ্রি। 62 নিয়ে একটা কনফিউশন আছে অনেকে বলছিল যে চ্যালেঞ্জ করবে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ ইন এ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাজ, ঠিক আছে, শুড বি বা এরকম কিছু বলার নেই, মানে এ ক্রিটিক্যাল পাথ ইন এ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাজ ক্রিটিক্যাল পাথ ইন এ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাজ মিনিমাম স্ল্যাক। কারণ রিয়েলি স্পিকিং, ইন রিয়েলিটি আমরা কিন্তু এখানে 0 স্ল্যাক অ্যাচিভ করার চেষ্টা তো করি, কিন্তু 0 স্ল্যাক কিন্তু পাই না। ফলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের মিনিমাম স্ল্যাকের জন্য পুরো ক্যালকুলেশনটা করতে হয় এবং পুরো কাজটা করতে হয়। সো আ ক্রিটিক্যাল পাথ ইন এ প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাজ, মানে যেটা আমরা রিয়েলি পাই সেটা হচ্ছে মিনিমাম স্ল্যাক। এটা ঠিকই আছে বলে মনে হয়, এবং আমার ধারণা এখানে চ্যালেঞ্জ করে খুব লাভ হবে না, কারণ এটা পিএসসি ডিসক্রিপশনেরও ব্যাপার একটা, এবং আমার মনে হয় এটা ঠিকই আছে অ্যান্সারটা। 64 তো ঠিক আছে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার। এখানে একটা ডি অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ডিফারেন্স অফ প্রেশার বিটুইন টু পয়েন্টস ইন এ পাইপ। সেটা ঠিক আছে। এখানে একটা হতে পারতো, সেটা হচ্ছে প্রেশার ইন পাইপস অ্যান্ড চ্যানেল। এবার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার নিয়ে কে আর চ্যানেলে যাবে আর কি, তো সেটা হবে না, এটা ডিটাই হবে, সেটাই অ্যান্সার আছে। 65 একটা অঙ্ক আছে, 65 কোয়েশ্চেন। 65 কোশ্চেনটা কি আছে? টু ক্যান্টিলিভার বিম এ এন্ড বি আর শোন দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন। এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ক্যালকুলেট করার একটা ব্যাপার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা ক্যালকুলেট করাটা কোনো বড় ব্যাপার না, এটা তো একটু আগেও আমরা দেখছিলাম। ক্যান্টিলিভারে যদি থ্রু আউট ইউডিএল থাকে এবং এর যদি লেন্থ হয় এল, তাহলে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটা হবে সেটা হচ্ছে যে বিম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন উইল বি
W/4 ডিভাইডেড বাই 8 EI। পরের যে পার্টটা আছে সেইটা আমি একটু ফার্স্ট দেখিয়ে রাখি। এখানে যে আমি কোনো সাইন কনভেনশন মেনটেন করছি না, কারণ এই পার্টিকুলার কোশ্চেনের জন্য দরকার নেই। এটা এরকম একটা ডায়াগ্রাম হবে, এরকম একটা প্যারাবোলা হবে, এটা হচ্ছে তার কনজুগেট বিম। এখান থেকে বেন্ডিং মোমেন্ট সেখান থেকে N/EI ডায়াগ্রাম ইত্যাদি করে আসছে অ্যাকচুয়ালি। তো এটা যদি L/2 হয়, এটা যদি L/2 হয়, তাহলে এই পার্টে যে বেন্ডিং মোমেন্ট বা কার্ভেচার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে W ইন্টু L/2 ইন্টু L/2 এর হাফ। ওকে, তার মানে এটা হয়ে যাবে W ইন্টু L/2 ইন্টু L/2 এর হাফ, তার মানে এটা হবে হচ্ছে WL²/8। কার্ভেচার হলে এটা 8EI হয়ে যাবে, এটা হচ্ছে L/2। এইখানে না এই 1/8 1/2 এইগুলোতে একটা কনফিউজ করার চেষ্টা করেছিল, অনেকে হয়তো কনফিউজ হয়েও থাকবে, অন্য অ্যান্সারও ল্যান্ড করে দিতে পারো। একটু মন দিয়ে দেখে নাও, এটা হচ্ছে এর যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে 1/3 অফ WL²/8EI ইন্টু L/2। এটা হচ্ছে এর এরিয়া, আর এটা কাজ করছে যেখান থেকে, এরকম একটা জায়গা থেকে কাজ করছে, কারণ সেটা হবে হচ্ছে L/2। এই এন্ডে আমি মোমেন্ট নেব, কারণ এই পয়েন্টে যে বেন্ডিং মোমেন্ট, কনজুগেট বিমের এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট মানে এই পয়েন্টের অ্যাকচুয়ালি ডিফ্লেকশন। L/2 প্লাস এইটার 3/4, মানে 3/4 অফ L/2। এটা কত হচ্ছে 8 7, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 7L ডিভাইড বাই 8। এখানে হচ্ছে 3 × 24 = 48 WL³/48 EI অবভিয়াসলি। তো এখানে একটা আসবে হচ্ছে WL⁴ 7, এখানে 48 × 8। এটা হচ্ছে ডিফ্লেকশন অফ বি। এখানে কি চাইছে, এখানে চাইছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ বিম এ টু দ্য বিম বি, তার মানে ΔA/ΔB চাইছে। বাকিগুলো সব ছেড়ে দাও। এখানে আসছে 1/8 আর এখানে আসছে 7/48 8। তো 8 8 কেটে যাবে, ফাইনালি 48/7। তো 65 যে অ্যান্সারটা সেটা হচ্ছে ডি। ওকে, আচ্ছা। আর 66 যেটা, 66 নিয়ে অনেকে খুব শকড, কারণ তারা কোডে পড়েছে যে 66 এর কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল পার্টস ফর ডিস্ট্রিবিউশন স্টিলের। ওকে, তো এটা সবাই পড়েছে হচ্ছে 5D অ্যান্ড 458 মিলিমিটার, কিন্তু IS 456 2000 এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে লেখা আছে যে জাস্ট রিপ্লেস, অ্যামেন্ডমেন্ট 3 ছিল, রিপ্লেস 450/300 মিলিমিটার। এবং আমি ক্লাসেও যেটা বারবার বলি, এখানেও বলে রাখছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে এরকম কোনো প্রভিশন নেই যেখানে কিনা 1 ফুটের থেকে বেশি, 1 ফুট মানে 300 মিলিমিটার অ্যারাউন্ড, এই 300 মিলিমিটারের থেকে বেশি স্পেসিং দেওয়ার কোনো প্রভিশন এই মুহূর্তে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে নেই। যারা ভাবছো এটা নিয়ে চ্যালেঞ্জ করবে, তারা কিন্তু একটু ভালো করে খেয়াল করে নিও, এটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। অলরেডি এটা অ্যামেন্ডমেন্ট, এবং এটা বহুদিন আগে থেকেই যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার তারা তো জানি। আমি বারবার এটা ক্লাসে নক করার চেষ্টা করি, আমি এখানেও বলে রাখলাম ভিডিওতে, সেটা হচ্ছে এটা সি হবে আনসার, 5D অর 300 মিলিমিটার ডিস্ট্রিবিউশন বার, 500D অর 300 মিলিমিটার। আরও বেশ কিছু অ্যামেন্ডমেন্ট আছে, একটু অ্যামেন্ডমেন্ট পড়া প্র্যাকটিস করা উচিত সবার। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাতে কেউ এক্সপ্লোর করতে চায় বা থাকতে চায়, কাজ করতে চায়, তার কিন্তু অ্যামেন্ডমেন্ট দেখা উচিত, কারণ ইনিশিয়ালি কোডে প্রচুর ভুল থাকে, সেগুলো কখনো কেউ, যেমনি আমরা পিএসসিকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কি হওয়া উচিত সেগুলো নিয়ে চ্যালেঞ্জ করতে পারি বা ডিসক্রিপেন্সিটা তাদের চোখে সামনে আনতে পারি, সেইটা কিন্তু এক্ষেত্রেও সত্যি। কোডেও কিন্তু এরকম বলা থাকে যে কারোর যদি কিছু মনে হয় প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো জায়গায় ডিজিটে কিছু ইয়ে হচ্ছে, তাহলে সেটা আমাদের জানাবে। এবং সেইখান থেকে কিন্তু অ্যামেন্ডমেন্ট পরপর আসতে থাকে, 1 2 3 এরকম করে কিন্তু বেশ কিছু অ্যামেন্ডমেন্ট অলরেডি হয়ে গেছে। ওকে, গোটা কোড রিভিশন করা সবসময় সম্ভব হয় না, কিন্তু অ্যামেন্ডমেন্ট করাটা খুবই সহজ, একটা দুটো পাতা জুড়ে দিলেই হয়ে যায়। যেমনি আমি বলে রাখছি, যেটা ল্যাটারাল টাই যখন কেউ পড়বে, অজস্র অ্যামেন্ডমেন্ট আছে, তার মধ্যে একটা বলছি, ল্যাটারাল টাই যখন কেউ পড়বে কলামে, তখন দেখবে তার মিনিমাম ভ্যালু, ডায়ামিটারের ভ্যালু ছিল 16 মিলিমিটার, বাই প্রিন্টিং মিস্টেক পড়ে গেছে, দ্যাট শুড বি 6 মিলিমিটার, সেটাও কিন্তু অ্যামেন্ডমেন্টে আছে। সো একটু অ্যামেন্ডমেন্ট পড়া প্র্যাকটিস করো, সবাইকে বলছি। 68 যেটা, সেটা হচ্ছে গভর্নিং ইকুয়েশন ইউজড ইন স্ট্রাকচারাল অ্যানালিসিস, স্টিফনেস ম্যাট্রিক্স মেথডের জন্য কোন কোনগুলো ইউজ করা হয়। তো এটার অ্যান্সার ঠিকই আছে, 68 একটা বি আছে, কারণ ওখানে আমরা যেটা ইউজ করি সেটা ইকুইলিব্রিয়াম ইউজ করি এবং কনস্টিটিউটিভ ইকুয়েশন ইউজ করি, কম্প্যাটিবিলিটি ইউজ করি না।
69 হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড, আমরা জানি, এখানে কিছু বলার নেই। 72টাও একটা প্লাস্টিক অ্যানালিসিসের প্রবলেম ছিল। 72টা অনেক রকমভাবে সলভ করা যায়। খুব সহজে যেটা সলভ করা যেতে পারে সেটা হচ্ছে এরকমভাবে ডিফর্মেশনটা হবে এখানে যদি লোড পড়ে, কারণ এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার উইথ গিভেন ভার্টিক্যাল লোড। এর যে স্ট্যাটিক ইনডিটারমিনেসি সেটা কিন্তু হচ্ছে 2, কারণ ইনডিটারমিনেসি 1 হবে, কারণ এখানে সরি এখানে যে কোনো রকম হরিজন্টাল ফোর্স এখানে সিস্টেমে থাকবে না, মুভমেন্ট থাকবে। তাহলে দুটো আননোন, এখানে একটা পিন ছিল, এখানে একটা ভার্টিক্যাল ডিরেকশন, তার মানে তিনটে আননোন মাইনাস দুটো ইকুয়েশন 1 ডিএস। হ্যাঁ, তো এবার এক যদি হয় তাহলে যদি দুটো, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে তিনখানা হিঞ্জ এখানে প্রোভাইড করতে হবে। তিনখানা হিঞ্জ যদি আমি প্রোভাইড করি তাহলে আমার যে ক্যালকুলেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম কিছু একটা হওয়ার কথা। সেটা হচ্ছে এখানে যদি এমপি হয়, এখানে যদি এমপি হয়, এখানে যদি এমপি হয়, তাহলে এটা থিটা, এখানেও থিটা, এখানেও থিটা, এখানেও থিটা। ওকে, তো অ্যাকচুয়ালি এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 4খানা এমপি ইন্টু থিটা হবে, 4 এমপি ইন্টু থিটা। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ডিফ্লেকশনটা সেটা কোলাপস লোড ধরে আমি কাজ করছি, তো পি ইন্টু ডেল্টা। ডেল্টা মানে আমরা জানি যে ডেল্টা হচ্ছে থিটা ইন্টু L/2। ওকে, ঠিক আছে, আমি এই কোশ্চেনটা একটু দেখবো, আমি এটা নেক্সট ভিডিওতে বলবো, কারণ আমার এখন দেখে মনে হচ্ছে এখানে কিছু ডিসক্রিপেন্সি থাকলেও থাকতে পারে, কারণ ওরা 6 MP/L দিয়েছে, হয়তো সামাও আমার এইক্ষণে আসছে না। আমি এটা দেখে নেবো, আমি এটা পরের ভিডিওতে নিয়ে আসছি। 72 এর কোশ্চেনটা এখন থাক, এটা 72 এর অ্যান্সার প্রবাবলি সি দিয়েছে। আমি এটা নিয়ে এক্ষুনি কোনো কমেন্ট করছি না, আমি খুব দ্রুত একটা ভিডিওতেই এটা নিয়ে চলে আসবো। থিওরিটিক্যালি দ্য বেস্ট ক্রস সেকশন নিয়েও একটা কনফিউশন আছে। থিওরিটিক্যালি কিন্তু এটাকেও আমি বলবো যে এটাকে আমি অন্তত ইয়েতে রাখবো, মানে এরারে রাখবো পিএসসির। সেটা হচ্ছে 74-এর যে কোশ্চেনটা সেটা কিন্তু থিওরিটিক্যালি বেস্ট ক্রস সেকশন শুড বি সেমি সার্কুলার। ট্র্যাপিজয়েডালটা প্র্যাকটিক্যালি নেওয়াই যেতে পারে, কিন্তু থিওরিটিক্যাল হচ্ছে 74। আমি বলবো 74টা একটু সবাই একটু দেখে নাও, পড়াশোনা করে তারপরে চ্যালেঞ্জ করো, তাহলে সুবিধা হবে। 76 ক্লিপ স্ট্রেন ডেড লোড ফর ডেড লোড অনলি, এটা অনেকে হয়তো স্কিপ করে গেছে। ডেড লোড অনলির জন্যই ক্লিপ স্ট্রেনটা আছে, এটা কোডে লেখা আছে একটা জায়গায়, আমি এক্ষুনি প্রভিশনটা বলতে পারছি না, পরে বলে দেবো। এটা এটা লেখা আছে, কোডে লেখা আছে ইটসেলফ। ওকে, 79টা অনেকে একটু প্রবলেম হয়তো পড়েছে। 79টাও গেটের প্যাটার্ন বা গেটের ফ্লেভারের কোশ্চেন। দেখো ইনিশিয়ালি কি হয়েছিল, এখানে একটা স্টেশন ছিল এ, ওকে, পি স্টেশন ছিল বেসিক্যালি। পি থেকে একটা স্টাফ রিডিং হচ্ছে 1.655, এখান থেকে একটা লাইন অফ কোলিমেশন, মানে এটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এই লাইন অফ কোলিমেশন চলে গেছে, তারপর হচ্ছে -0.950, -9.950 মানেই পয়েন্টটা উপরে কোথাও একটা আছে। ওকে, তো আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমাকে লোকেট করতে হবে। দিস পয়েন্ট, দিস ইজ কিউ, এইটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 0.950 করে। ওকে, তারপরে আবার কি করবো, আমরা চেঞ্জ করবো, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবো। আমাদের যে নতুন ইনস্ট্রুমেন্ট, ধরা যাক এটা হচ্ছে আমার নতুন ইনস্ট্রুমেন্ট স্টেশন, এটা হচ্ছে আমার নতুন ইনস্ট্রুমেন্ট স্টেশন, তার লাইন অফ কোলিমেশন এইটা। এবার এখানে আমি আবার একটা স্টাফ ইয়ে করবো, এটা ইনভার্টেড স্টাফ রিডিং বলে। তো এটা যদি হয়ে যায়, সরি এটা 4 সাইড 0.95 ছিল না, এটা 1.500 ছিল। 4 সাইড ছিল হচ্ছে 1.500, ভুল আঁকলাম, এরকম হবে। তার মানে এটা হচ্ছে 0.950। তাহলে এখান থেকে তার মানে এর যে আরএল 100 মিটার, এই 100 মিটারের সাথে কেউ যদি এটা যোগ করে তাহলে এই লাইনে পৌঁছাবে। এখান থেকে 1.5 যোগ করলে এখানে পৌঁছাবে, 0.950 মাইনাস করলে ওকে এখানে পৌঁছাবে। ওকে, এই যে লাইন অফ কোলিমেশনটা পেলে, এইবার তুমি এখানে যদি তুমি যদি স্টাফ বসাও তাহলে একটা 0.750 মিটার আসবে, এবং এটা হচ্ছে আমার আর পয়েন্ট। সো 100 প্লাস 1.655 প্লাস 1.5 মাইনাস 0.95 মাইনাস 0.75 করলে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আসছে। ফোর সাইড ব্যাক সাইডটাতে একটু অনেকের প্রবলেম হতে পারে, একটু মাথায় রেখো।
এটা হচ্ছে সি কোয়েশ্চেনটা 101.455 মিটার, এটা ঠিকই আছে। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কম্প্যাকশন ফ্যাক্টর ইন কংক্রিট ওয়ার্কেবিলিটি টেস্ট, যেটা হতে পারে ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 1 হতে পারে, বি। সো 81 এর যে একটা বি হবে। 82 তে একটা ট্রাস আছে, ট্রাসটাকে কেউ যদি একটু ভালো করে সলভ করে তাহলে দেখবে যে এই যে কর্ডটা, এই কর্ডটাতে ম্যাক্সিমাম টেনশন আসতে পারে, বাকিগুলো কেউ ট্রাই করে দেখতে পারে, আসবে না, এখানেই আসবে। তো কিছু করার নেই, জাস্ট এই পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিলেই হয়ে যাবে। এখানে 5খানা পি মানে কনসেন্ট্রেটেড লোড ছিল পিপি করে, তাহলে এটা হবে হচ্ছে 2.5 পি, এটা পি, এটা পি, এগুলো সবই এল করে, এটা হচ্ছে এল। তাহলে এইটা এই পয়েন্টের রেসপেক্টে আমি মুভমেন্ট নিচ্ছি, আমি এটাকে বলে দিই ও সে, সামেশন অফ মুভমেন্ট অ্যাবাউট ও ইকুয়ালস টু 0 করছি। তাহলে 2.5 পি ইন্টু 1 2 3 4 4L ইজ ইকুয়ালস টু, বাকিগুলো সব উল্টো দিকে যাবে, পি ইন্টু 4L প্লাস পি ইন্টু 2L প্লাস এক্স ইন্টু এল। এটাকে যদি ক্যালকুলেট করে তাহলে এলগুলো কেটে যাচ্ছে, 10p, এখানে 4p 2p 6p হচ্ছে প্লাস এক্স, তাহলে এক্স হচ্ছে 4p, এর থেকে বেশি আসবে না টেনশন, এক্স হচ্ছে 4p, এক্স হচ্ছে 4p, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে 82, এটা হচ্ছে 82, অ্যান্সার হচ্ছে ডি। 83 হচ্ছে অর্ডিনারি রেলস আর মেড অফ হাই কার্বন স্টিল, মানে অর্ডিনারিটাই হাই কার্বন স্টিলে তৈরি করা হয়, কাস্ট আয়রন, রট আয়রন একদমই নয়, মাইল্ড স্টিলও নয়। ও আরও একটা অ্যাড হবে এখানে, সেটা হচ্ছে যে সুপার এলিভেশন, 84 এর কোশ্চেন, আমি সব মিস করে গেছি আগে, মানে এটা হচ্ছে এররের লিস্ট আর কি, রং অ্যান্সার যেটা পিএসসি দিয়েছে বলে মনে হচ্ছে বা ডিসক্রিপেন্সি আছে, সেটা লিস্ট 84। সুপার এলিভেশন, প্রথমত আমাদের যে সুপার এলিভেশনের ফর্মুলা, সেখানে কোথাও ভি বা 1/v কিছুই নেই, আছে হচ্ছে ভি স্কোয়ার। ডিজাইন সুপার এলিভেশন যদি আমি বলি তাহলেও সেটা হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 225 আর এরকম কিছু একটা ফর্মুলা ছিল। তো হোয়াটএভার, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। আমি খুব জোর মেনে নিতে পারি যে এটা প্রপোর্শনাল টু ভেলোসিটি, ভেলোসিটি যেরকম বাড়বে সেরকমভাবে সুপার এলিভেশনটা বাড়বে, কিন্তু এখানে একদমই খুবই অবাক করে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অফ ভেহিকলস বলেছে, এটা একদমই